ছোট মহাজন আমরা অনেকজন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আজকে সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে কম জল ঘোলা হয়নি, কিন্তু অবশেষে সামনে আসলো আসল সত্য। আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম, সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু আমি তো পাশ করে দেখাই দিলাম, দল ছাড়াই পাশ করলাম, 40,000 ভোটার ব্যবধানে পাশ করলাম। বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দেওয়ার এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। বিএনপির শীর্ষ নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ। ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা জানলে আপনিও চমকে যাবেন। বিএনপির ভেতরে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যারা সম্প্রতি নির্বাচনে হেরে গেছেন, এমনকি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার মেধাবী সন্তানেরাও এখন নিয়মিত যোগাযোগ রাখছেন এনসিপির সাথে। বাংলাদেশের একজন নাগরিক, আমার তো অধিকার আছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্টে দাবি করা হয় তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন। তারপর থেকেই দেশের রাজনীতির মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এবার তিনি নিজেই সেই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছে। ব্যারিস্টার রুমিন ফারহানার জনপ্রিয়তা দেখে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যে তাকে স্বাগতম জানানো না হয়েছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানার কণ্ঠ এবং তার প্রতিভাকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করেও শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে তারা হেরেছে। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি 40,000 ভোটারের ব্যবধানে মাননীয় সংসদ সদস্য হয়ে তিনি বিএনপির সকল দুর্নীতি, অন্যায় ও অপকর্ম সম্পর্কে সংসদে সরাসরি প্রতিবাদ করেছেন, যে কারণে ইতিমধ্যে ভয়াবহ চাপের মধ্যে পড়েছেন এই বিএনপি দল। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা ও সমালোচনা ও গুঞ্জন উঠেছে। তিনি কোন দলে তার ভবিষ্যৎকে খুঁজছেন? ইতিমধ্যে গোপন প্রস্তাবে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার অবস্থানকে পরিবর্তন করছেন। এ সম্পর্কে তিনি নিজেই মুখ খুলেছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি গোপন প্রস্তাবে তার যে অবস্থানকে পরিবর্তন করতে যাচ্ছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দেওয়ার এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। পুরনো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ যে তরুণদের উপর ভর করে দেশে নতুন রাজনৈতিক পটভূমি তৈরি হলো, সেই তরুণেরাই এবার নিজেদের এক বিশাল বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। আর এই নতুন শক্তির কেন্দ্রবিন্দুর নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা জানলে আপনিও চমকে যাবেন। ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই পরিচিত মুখগুলোর এক বিশাল অংশ এবার যোগ দিচ্ছেন এনসিপিতে। শুধু তাই নয়, এই দলে যুক্ত হচ্ছেন সমাজের নানা স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সবচেয়ে বড় চমকটি হচ্ছে বিএনপির ভেতরে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যারা সম্প্রতি নির্বাচনে হেরে গেছেন, এমনকি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতার মেধাবী সন্তানেরাও এখন নিয়মিত যোগাযোগ রাখছেন এনসিপির সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন যে বিএনপি ভাবছিল ক্ষমতার মসনদ তাদের জন্য একদম প্রস্তুত। তাদের নিজেদের ঘর থেকেই এবার এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা চলছে। আপাত দৃষ্টিতে এনসিপিকে একটি নতুন দল মনে হলেও এর শেকড় অনেক গভীরে ছড়িয়ে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের যে প্রক্রিয়া চলছিল তা এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। আপ বাংলাদেশের একটা বড় অংশ সহ বেশ কয়েকটি দলের নেতারা সাবেক সমন্বয়ক এবং ফ্রন্ট লাইনারদের সাথে নিয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। দলটির শক্তিমত্তা বাড়ানোর এই উদ্যোগে এরই মধ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সামনের স্থানীয় সরকার নির্বাচনেও যদি এনসিপির নেতারা প্রার্থী হতে চান, দল থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হবে। কিন্তু কেন হঠাৎ করে এই তরুণদের নিয়ে গঠিত দলের দিকে ঝুঁকছেন সবাই?
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশি বিদেশি একাডেমিশিয়ান, পরিচিত নারী মুখ, সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও কেন এনসিপির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর পেছনের কারণটা কিন্তু একেবারে সাধারণ নয়। এর পেছনের মূল কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, দেখতে হবে বিএনপির সাম্প্রতিক ভূমিকার দিকে। বিএনপি নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অবস্থান নিয়েছিল, সরকার গঠনের পর তারা সেই অবস্থান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ উঠছে। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা মনে করছেন সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের শপথ নেয়ার কথা থাকলেও তারা কৌশলে তা এড়িয়ে গেছে এবং অকার্যকর করার চেষ্টা করছে। এমনকি গণভোট এবং সাংবিধানিক সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আটকে দেওয়ার চেষ্টা চলছে। জুলাইয়ের মূল আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতেই দেশ পরিচালনার পক্ষে হাঁটছে বিএনপি। তরুণদের জন্য এটি একটি বিশাল অশনি সংকেত। তারা বুঝতে পেরেছে এই বিদ্যমান কাঠামোতে দেশ এগোতে থাকলে জুলাইয়ের মূল দাবিগুলো অর্থাৎ রাষ্ট্র সংস্কারের স্বপ্ন পুরোপুরি ভেস্তে যাবে। শুধু তাই নয়, জুলাই শক্তিগুলোর জন্য এটি একটি অস্তিত্বের সংকট এবং চরম নিরাপত্তার ঝুঁকিও তৈরি করছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তরুণদের আর কোনো বিকল্প নেই। আর এই কারণেই এনসিপি এখন আর কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি হয়ে উঠছে আগামী রাজনীতির প্রধান বিকল্প শক্তি। ঐক্যের এই প্রক্রিয়াটি বেশ সুদূর প্রসারী। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ এর আহ্বায়ক আলী আহসান জুনাইদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ সংগঠনটির একটি বড় অংশে এনসিপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই। এছাড়া আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাথেও এনসিপির ঐক্যের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। যদিও দুটি নিবন্ধিত দলের একীভূত হওয়ার প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কিছু আইনি ও কাঠামোগত জটিলতা রয়েছে, তবুও শীর্ষ নেতারা আশাবাদী যে এই বাধাগুলো দ্রুতই কেটে যাবে। এপ্রিল মাসেই এনসিপির একটি বড় সাধারণ সভা হওয়ার কথা আছে। দলটির বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ 1 বছর পূর্ণ হওয়ায় এর মেয়াদ আরও 6 মাস বাড়ানো হতে পারে। তবে সবচেয়ে বড় খবর হলো এই সাধারণ সভা থেকেই এনসিপির আকার বিশালভাবে বৃদ্ধি পেতে পারে। প্রায় অর্ধশতাধিক নতুন পরিচিত ও প্রভাবশালী মুখ এই দলে যুক্ত হবেন। একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যেখানে অনেককে পদায়ন করা হবে। নতুন করে যুক্ত হওয়াদের নিয়ে এনসিপির মূল দলে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃত্ব ভাগ করে দেওয়া হবে। শুধু দল ভারী করায় নয়, এনসিপি সহ সমমনা দলগুলো নিয়ে যে 11 দলীয় ঐক্যজোট আছে, সেটি নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার টেকসই করা এবং সংবিধান সংস্কারের ইস্যু নিয়ে যে তালবাহানা চলছে, এর বিরুদ্ধে কি ধরনের কর্মসূচি আসবে তা এই সাধারণ সভাতেই চূড়ান্ত করা হবে। পরিস্থিতি কতটা গম্ভীর তা বোঝা যায় জুলাইয়ের বীর সেনানীদের সাম্প্রতিক বক্তব্য থেকে। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অত্যন্ত কড়া ভাষায় একটি বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। আমরাই সবার সামনের সারিতে থাকব, গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। নাহিদ ইসলামের এই কথাগুলো প্রমাণ করে তরুণরা কোনোভাবেই তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে বেহাত হতে দেবে না। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা, সমালোচনা ও গুঞ্জন উঠেছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর বিএনপির জন্য যেই লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমেই বিএনপির অস্তিত্ব টিকিয়েছিল এবং বিএনপি এক নতুন জীবন খুঁজে পেয়েছিল। কিন্তু নতুন জীবন খুঁজে পেয়েই তারা এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানাও তিনি প্রমাণ করে দিলেন যে তিনি কত বড় একজন হেভিওয়েট নেত্রী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নির্বাচন করে প্রায় 40,000 ভোটারের ব্যবধানে তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন এবং তিনি সংসদ ভবনে বিএনপির সকল দুর্নীতি, অন্যায়, অপকর্ম সম্পর্কে বলিষ্ঠ কণ্ঠে তিনি তার যেই প্রতিভা রয়েছে এবং সেই প্রতিভা দিয়ে, বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি তাদেরকে সরাসরি মোকাবেলা করেছেন, প্রতিবাদ করেছেন, যে কারণেই ইতিমধ্যে চাপের মধ্যে পড়েছেন বিএনপি দল। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানার এত জনপ্রিয়তা দেখে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক নেতাকর্মীরাই তাকে স্বাগতম জানিয়েছেন এবং তাকে ঐক্যমত পোষণ করে একসাথে কাজ করার আর তাকে অফারও দিয়েছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন যে আমি যেই দলের জন্য এত বছর কষ্ট করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, সেই দলই যখন শেষ পর্যন্ত আমাকে
দল থেকে বহিষ্কার করে দিয়েছে, সুতরাং আমি আমার মতো করে আমি রাজনীতি করব। আমার কোনো দল লাগে না, আমি আমার মতো করেই রাজনীতিতে থাকবো, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কারণ তিনি বিশ্বাস করেন কোনো দল লাগে না, কোনো মত লাগে না। তিনি মনে করেন যে তার ভোটাররাই হচ্ছে তার দল এবং তার ভোটাররাই হচ্ছেন তার মত। তিনি তাদেরকে নিয়ে নির্বাচনে এবং বাকি জীবন কাটাতে চান এবং তিনি কোনো এনসিপি, কোনো জামাত, কোনো দলের সাথেই সংযুক্ত নয় এবং সংযুক্ত থাকতেও চান না, এমনটাই জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমার যেই জনপ্রিয়তা এবং মানুষ আমাকে যে কতটা ভালোবেসেছেন এবং আমাকে যে কতটা তারা গ্রহণ করেছে, সেটা বিএনপি দল থেকে আমি বহিষ্কার না হলে কোনোভাবেই বুঝতে পারতাম না। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিদেরকে ধন্যবাদ জানিয়েছেন তাকে দল থেকে বহিষ্কার করার জন্য। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বুঝতে পেরেছেন যে মানুষের পক্ষ হয়ে কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে হলে কোনো দল লাগে না, বরং নিজের সৎ সাহসিকতা এবং মনোবল নিয়ে, সাহস নিয়ে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, তাদেরকে সহযোগিতা করা যায়, তাহলেই এদেশে বড় একজন মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করা যায়, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।